ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের ১ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। তো এখানে পৃথিবী রেখা মানচিত্রে ইংলিশ চ্যানেল, লোহিত সাগর, উরাল পর্বত, আরব মালভূমি আর নাইজার নদী দেখাতে বলেছে। তো লোহিত সাগর, উরাল পর্বত, আরব মালভূমি এশিয়াতে পাবে, এই হচ্ছে আরব মালভূমি, এই লোহিত সাগর, আর এই হলো উরাল পর্বত। নাইজার নদী পাবে আফ্রিকাতে। এই হচ্ছে নাইজার নদী, এই যে গিনি উপসাগরে এসে পড়েছে, এটা হচ্ছে নাইজার নদী। এইটা আর আছে তোমার পৃথিবীর মানচিত্র দেবে, যেখানে এশিয়া, আফ্রিকা, ইউরোপ সব থাকবে। তো তোমাকে সেগুলো বুঝে ম্যাপ মানে পয়েন্টগুলো দেখাতে হবে। আর যেটা দিয়েছে হচ্ছে প্রথমে আছে যেটা ইংলিশ চ্যানেল, এই যে ইংলিশ চ্যানেল, এইটা হলো ইংলিশ চ্যানেল। দুয়ের দাগে আসি, দুয়ের আয়তে বলেছে অধিবর্ষ হলো 2024 সাল, 2 জলবিষুব হলো 21শে মার্চ, 3 ভারতে প্রমাণ দ্রাঘিমা 82°30' পূর্ব, 4 দ্রাঘিমা রেখাগুলোর আকৃতি অর্ধবৃত্ত, 5 আমরা বিষুব রেখার উত্তর দিকে বাস করি, 6 পৃথিবীতে 5টি উচ্চচাপ বলয় আছে, 7 বায়ু শীতল হলে চাপ বাড়ে, 8 ব্ল্যাক ফরেস্ট হচ্ছে এক প্রকার স্তূপ পর্বত, 9 ক্যানিয়ন গড়ে ওঠে শুষ্ক অঞ্চলে, 10 ইউক্রেনের চেরনোবিল বিপর্যয় ঘটেছিল 1986 সালে, 11 অ্যাসিড বৃষ্টির ফলে ঘটে মৃত্তিকা দূষণ, 12 মালব মালভূমি একটি লাভা গঠিত মালভূমি, 13 উচ্চ প্রবাহে নদীর কাজ ক্ষয়, 14 দাঁতে ক্ষত সৃষ্টি হয় ফ্লুরাইড দূষণের ফলে, 15 হাজার হ্রদের দেশ ফিনল্যান্ডকে বলে, 16 ইউরোপের দীর্ঘতম নদীর নাম ভলগা, 3 আছে উপযুক্ত শূন্যস্থান পূরণ করতে হবে। আয় সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপের পরিমাণ 1013.25 মিলিবার, 2 অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল হয়, 3 ক্যাডমিয়াম দূষণে ইটাই রোগ হয়, 4 অরোরা শব্দের অর্থ রঙিন আলোর জ্যোতি, 5 টেমস নদীর উৎপত্তি হয়েছে কর্সোলস পাহাড় থেকে, 4 স্তম্ভ মেলানো আয় দাক্ষিণাত্য মালভূমি লাভা, 2 হিরে কাটার শিল্প আমস্টারডাম, 3 রেডিং বিস্কুট কারখানা, 4 এলবুর্জ হচ্ছে ককেসাস পর্বত, 5 ছাপাখানা ওয়াচ ফোর্ট। 5 এগুলো 1 নম্বরের। আয় বলেছে মাটি সৃষ্টি প্রাথমিক অবস্থাকে কি বলে, রেগোলিথ। 2 বলেছে লন্ডন অববাহিকার আকৃতি কি রকম, এটা আছে তোমাদের বইয়ের 131 পাতায়, মাটির সরার মতো। 3 বলেছে সূর্যের দক্ষিণায়নের শেষ দিনকে কি বলে, মকর সংক্রান্তি। 4 রুর অঞ্চলের প্রধান খনিজ সম্পদ লৌহ আকরিক। 6 এর আয়তে দিয়েছে মুক্তিবেগ বলতে কি বোঝো। লিখবে কোনো বস্তু প্রতি সেকেন্ডে 11.2 কিলোমিটার গতিবেগে ওপরের দিকে ধাবমান হলে তা পৃথিবীর মাধ্যাকর্ষণ কাটিয়ে মহাশূন্যে চলে যেতে পারে, একে মুক্তিবেগ বলে। ওই বস্তু পৃথিবীতে ফিরে না এসে মহাকাশে পৃথিবীর চারপাশে ঘুরতে থাকবে, যেমন কৃত্রিম উপগ্রহ, মহাকাশযান, রকেট এই মুক্তিবেগের সাহায্যে মহাকাশে পৌঁছায়। 2 বলেছে সমচাপ রেখা কাকে বলে, এটা বই থেকে দিচ্ছে, এটা আছে বইয়ের 34 পাতায়। নির্দিষ্ট সময়ে একই পরিমাণ বায়ুচাপযুক্ত স্থানগুলিকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমচাপ রেখা বলে। 3 দিয়েছে ইউরোপের কোন অংশে তুন্দ্রা জলবায়ু দেখা যায়। এই যে তুন্দ্রা জলবায়ু অঞ্চল অবস্থান ইউরোপের 66.5 থেকে 75 উত্তর অক্ষাংশের মধ্যবর্তী, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, আইসল্যান্ড ও রাশিয়ার উত্তরাংশ এই জলবায়ুর অন্তর্গত। 4 দিয়েছে স্টেপ ও তৈগা কাকে বলে, এটা রায়মার্টিনের 325 আর 27 পৃষ্ঠাতে আছে। তো আমি বই থেকে বলে দিচ্ছি, বইতেও যেটা আছে খারাপ না, বইটাও লিখলে হবে। লিখবে যে সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে ও রাশিয়ার কিছু অংশে উপমেরু জলবায়ু দেখা যায়, এখানে ভূমি 6 থেকে 8 মাস বরফে ঢাকা থাকে, গ্রীষ্মকালে অল্প বৃষ্টিপাত, শীতকালে তুষারপাত জলবায়ুর বৈশিষ্ট্য। এই পরিবেশে পাইন, লার্চ, ফার, বার্চ, ওল্ডার, নরম কাঠের সরলবর্গীয় বনভূমি গড়ে উঠেছে। এই বনভূমি পূর্ব দিকে প্রসারিত হয়ে পৃথিবীর বৃহত্তম তৈগা বনভূমিতে মিশেছে।
আর স্টেপ হচ্ছে ইউরোপের মধ্য ও পূর্বাংশে রাশিয়া আর ইউক্রেনে এই জলবায়ু দেখা যায়। এখানে বৃষ্টিপাত কম হয় বলে তৃণভূমি তৈরি হয়েছে। নাতিশীতোষ্ণ অঞ্চলের এই তৃণভূমি স্টেপ নামে পরিচিত। আটের আইতে দিয়েছে ঋতু পরিবর্তন কিভাবে হয়, চিত্র সহ বর্ণনা দাও। বসন্ত, গ্রীষ্ম, শরৎ ও শীত এই 4টি ঋতু পৃথিবীতে পর্যায়ক্রমে ও চক্রাকারে আবর্তিত হচ্ছে কে ঋতুচক্র বলে। এই যে চিত্রের সাহায্যে ঋতু পরিবর্তন সংঘটিত হয়, সংক্ষেপে ব্যাখ্যা করো। বসন্তকাল 21শে মার্চ পৃথিবী তার কক্ষপথে এমন অবস্থানে আসে যে পৃথিবীর উভয় গোলার্ধ সূর্য থেকে সমদূরত্বে অবস্থান করে এবং সূর্যরশ্মি নিরক্ষরেখার উপর লম্বভাবে পতিত হয়। এই দিন উভয় গোলার্ধের সর্বত্র দিনরাত্রি দৈর্ঘ্য সমান হয়। এই সময় উত্তর গোলার্ধে বসন্তকাল আর দক্ষিণ গোলার্ধে শরৎকাল হয়। গ্রীষ্মকাল 21শে মার্চের পর থেকে পৃথিবী ধীরে ধীরে এমন অবস্থায় আসে যে সূর্যরশ্মি ক্রমশ উত্তর গোলার্ধে লম্বভাবে পড়তে থাকে এবং উত্তর গোলার্ধে ক্রমশ দিন বড় রাত্রি ছোট হতে থাকে। এরপরে 21শে জুন সূর্যকিরণ কর্কটক্রান্তি রেখার ওপর লম্বভাবে পড়ে বলে উত্তর গোলার্ধে 14 ঘন্টা দিন ও 10 ঘন্টা রাত্রি সংগঠিত হয়। একে বলা হয় সূর্যের উত্তর অয়নান্ত দিবস বা কর্কট সংক্রান্তি। দক্ষিণ গোলার্ধে ঠিক এর বিপরীত অবস্থা ঘটে। এই সময়টাতে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে শীতকাল অনুভূত হয়। শরৎকাল 21শে জুনের পর থেকে সূর্যের দক্ষিণায়ন শুরু হয় এবং পৃথিবী নিজস্ব কক্ষপথে এগিয়ে যাওয়ার ফলে উত্তর গোলার্ধে ক্রমশ সূর্যের দূরবর্তী এবং দক্ষিণ গোলার্ধ ক্রমশ সূর্যের নিকটবর্তী হতে থাকে। এইভাবে 23শে সেপ্টেম্বর পৃথিবীর উভয় গোলার্ধ আবার সূর্য থেকে সমান দূরত্বে অবস্থান করে এবং সূর্যরশ্মি নিরক্ষরেখার উপর লম্বভাবে পতিত হয়। এই দিন পৃথিবীর সর্বত্র দিনরাত্রির দৈর্ঘ্য সমান হয়। এই সময় উত্তর গোলার্ধে শরৎকাল আর দক্ষিণ গোলার্ধে বসন্তকাল দেখা যায়। এই ছবিটা আঁকবে। আর শীতকাল লিখবে 23শে সেপ্টেম্বরের পর থেকে পৃথিবী ধীরে ধীরে কক্ষপথের এমন অবস্থায় আসে যখন সূর্যরশ্মি ক্রমশ দক্ষিণ গোলার্ধে লম্বভাবে পড়তে থাকে এবং দক্ষিণ গোলার্ধে ক্রমশ দিন বড় রাত্রি ছোট হতে থাকে। এইভাবে চলতে চলতে 22শে ডিসেম্বর সূর্যকিরণ মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় বলে দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড় ও রাত্রি সবচেয়ে ছোট হয়ে থাকে। তাই 22শে ডিসেম্বরকে বলা হয় দক্ষিণ অয়নান্ত দিবস বা মকর সংক্রান্তি। উত্তর গোলার্ধের অবস্থা হয় ঠিক এর বিপরীত। এই সময়টাতে উত্তর গোলার্ধে শীতকাল আর দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল অনুভূত হয়। তারপর থেকেই আবার পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের নিকটবর্তী হয় আর দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে দূরে সরে যেতে থাকে। 21শে মার্চ আবার পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয়ে যায়। এইভাবে একটি ঋতুচক্র সম্পন্ন হয়। 8-এর 2-তে বলেছে চিত্র সহ বায়ুর উচ্চচাপ এবং নিম্নচাপের পার্থক্য লেখো। তো যেহেতু চিত্র সহ বলেছে সেই জন্য আমি এটা বই থেকে দিচ্ছি। বইতে চিত্র সহ দেয়া আছে, রায়মার্টিনে চিত্র দেয়া নেই, এমনি শুধু পার্থক্য দেয়া আছে। তো উচ্চচাপের এই ছবিটা আঁকবে আর লিখবে যে এক হচ্ছে এখানে যে 1, 2, 3, 4টে পয়েন্ট। যে সমস্ত অঞ্চলে বায়ুর উষ্ণতা কম অর্থাৎ পৃথিবীর শীতল অঞ্চলগুলিতে বায়ুর উচ্চচাপ দেখা যায়, যেমন শীতল নাতিশীতোষ্ণ অঞ্চল, মেরু অঞ্চল। 2, উচ্চচাপের বায়ু শীতল হাওয়ায় বায়ু সংকুচিত হয়। 3, বায়ুর নিমজ্জনের কারণেও বায়ু উচ্চচাপ সৃষ্টি হয়, অর্থাৎ শীতল অঞ্চলে বাতাস ঠান্ডা ও ভারী হয়ে ভূপৃষ্ঠের দিকে নেমে আসে। এভাবে ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ু বেশি ঘন হয়, তাই চাপও বাড়ে। 4, শীতল ও ভারী বাতাসে জলীয় বাষ্প খুবই কম থাকে। এই কারণে উচ্চচাপ অঞ্চলে সাধারণত মেঘ বৃষ্টি কিছু হয় না, পরিষ্কার ও শান্ত আবহাওয়া থাকে। নিম্নচাপের এই ছবিটা আঁকবে আর লিখবে এখানেও 4টে পয়েন্ট। যে সমস্ত অঞ্চলে বায়ুর উষ্ণতা বেশি অর্থাৎ উষ্ণ অঞ্চলগুলিতে বায়ুর নিম্নচাপ দেখা যায়, নিরক্ষীয় অঞ্চল, ক্রান্তীয় অঞ্চল। 2 হচ্ছে নিম্নচাপের বায়ু উষ্ণ হওয়ায় বায়ু প্রসারিত ও হালকা হয়। 3, বায়ুর ঊর্ধ্বগমনের কারণেও বায়ুর নিম্নচাপ সৃষ্টি হয়, অর্থাৎ উষ্ণ অঞ্চলে ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ু হালকা হয়ে ওপরের দিকে উঠে যায়। এভাবে ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ুর ঘনত্ব কমে যায়, তাই বায়ুর চাপও কমে। আর 4 হচ্ছে উষ্ণ বায়ু ওপরের স্তরে শীতল বায়ুর সংস্পর্শে এলে বায়ুর জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলের সূক্ষ্ম ফোঁটা বা বরফের সূক্ষ্ম কণায় পরিণত হয়। এই কারণে নিম্নচাপ অঞ্চলে মেঘ, বৃষ্টি, ঝড়, অশান্ত আবহাওয়া দেখা যায়। 8-এর 3-এ দিয়েছে রুর শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণগুলি লেখো। রুর শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণ লিখবে জার্মানি। রুর শিল্পাঞ্চল শুধুমাত্র ইউরোপ মহাদেশের নয়, সমগ্র পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শিল্পাঞ্চল। এখানে নানাবিধ শিল্প এবং তার সহযোগী বিভিন্ন প্রকার শিল্পের বিকাশ ঘটার অনুকূল কারণ। 1 হচ্ছে স্থানীয় উৎকৃষ্ট মানের কয়লা।
রুর অঞ্চলের ভূত্বকের কাছাকাছি বা প্রায় উপরিভাগে উচ্চমানের অ্যান্থ্রাসাইট ও বিটুমিনাস কয়লা পাওয়া যায়। এই কয়লা অল্প খরচে উত্তোলন করে লৌহ ইস্পাত শিল্পের কোক ও জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। 2 হচ্ছে উন্নত পরিবহন ব্যবস্থা। সমগ্র অঞ্চলটি জলপথ, সড়কপথ, রেলপথ ও বিমানপথের মাধ্যমে ইউরোপ সহ সমগ্র বিশ্বের সঙ্গে যুক্ত আছে। রাইন নদী ও বিভিন্ন খালের মাধ্যমে উত্তর সাগর তথা আটলান্টিক মহাসাগরের সঙ্গে রুর অঞ্চলের সরাসরি সংযোগ আছে। 3 আকরিক লৌহের প্রাচুর্য। রুর অঞ্চলের আকরিক লৌহের অভাব আছে, কিন্তু এখানকার শিল্পের প্রয়োজনীয় লৌহ আকরিক প্রতিবেশী দেশ থেকে জলপথে সুলভে আমদানি করা হয়। 4 পর্যাপ্ত জল সরবরাহ। রুর শিল্পাঞ্চলের প্রয়োজনীয় জল রাইন, রুর, লিপে, উপার, এমসার নদী থেকে পাওয়া যায়। 5 মূলধনের প্রাচুর্য। জার্মানির ধনী বণিক সম্প্রদায়, বীমা কোম্পানি ও ব্যাংকগুলি পর্যাপ্ত মূলধন বিনিয়োগ করে। শক্তি সম্পদ। স্থানীয় সুলভ তাপবিদ্যুৎ ও জলবিদ্যুৎ শিল্পের প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে। 4 দিয়েছে উদাহরণসহ বিভিন্ন ধরনের মালভূমির শ্রেণীবিভাগ করো। পৃথিবীর প্রধান 4 প্রকার মালভূমি হচ্ছে পর্বত বেষ্টিত মালভূমি, লাভা মালভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমি আর মহাদেশীয় মালভূমি। পর্বত বেষ্টিত মালভূমি যে সকল মালভূমি প্রায় চারদিকেই পর্বত দ্বারা বেষ্টিত হয়ে সৃষ্টি হয় তাকে পর্বত বেষ্টিত মালভূমি বলা হয়। সৃষ্টির কারণ পাত সঞ্চরণের ফলে বা গিরিজনীয় আলোড়নের ফলে ভঙ্গিল পর্বত সৃষ্টির সময় পর্বতের মধ্যবর্তী নিচু অসমতল ভূমি প্রবল পার্শ্বচাপে উঁচু হয়ে পর্বত বেষ্টিত মালভূমি সৃষ্টি হয়। বৈশিষ্ট্য 1 হচ্ছে ভঙ্গিল পার্বত্য অঞ্চলে এই মালভূমি দেখা যায়। 2 এগুলি অধিক উচ্চতা বিশিষ্ট হয়। 3 মালভূমিগুলি পাললিক শিলায় গঠিত হয় এবং এতে জীবাশ্ম থাকতে পারে। 4 চারদিক পর্বত বেষ্টিত হওয়ায় এখানকার পরিবেশ শুষ্ক প্রকৃতির হয়। উদাহরণ তিব্বত মালভূমি আর পামির মালভূমি। লাভা মালভূমি ভূপৃষ্ঠের ক্রমাগত লাভা সঞ্চয়ের ফলে যে মালভূমির সৃষ্টি হয় তাকে লাভা মালভূমি বলে। সৃষ্টির কারণ ভূত্বকের কোনো ফাটল বা ছিদ্র পথ দিয়ে ভূগর্ভের উত্তপ্ত ম্যাগমা ধীরে ধীরে বিদার অগ্ন্যুৎপাতের মাধ্যমে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এসে লাভারূপে শীতল ও কঠিন হয়ে সঞ্চিত হয়। এইভাবে ক্রমাগত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে লাভা সঞ্চিত হয়ে উঁচু মালভূমি সৃষ্টি হয়। বৈশিষ্ট্য হচ্ছে 1 হলো সাধারণত মহাদেশের অভ্যন্তরে এই মালভূমি দেখা যায়। 2 এই মালভূমি প্রধানত ব্যাসল্ট শিলায় গঠিত হয়। 3 পর্যায়ক্রমে লাভা নিঃসরণের ফলে এই মালভূমিতে সিঁড়ির মতো ভূমিরূপ সৃষ্টি হয়। 4 মালভূমির মাটি সাধারণত কালো রঙের হয়। 5 এই মালভূমির উপরিতল চ্যাপ্টা হয়। উদাহরণ দাক্ষিণাত্য মালভূমি, কলম্বিয়া মালভূমি, ইথিওপিয়া মালভূমি। ব্যবচ্ছিন্ন মালভূমির সংজ্ঞা হচ্ছে কোনো বিস্তীর্ণ মালভূমি অঞ্চল কতগুলি নদী উপত্যকা দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে বিচ্ছিন্ন হলে তাকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলে। সৃষ্টির কারণ হচ্ছে কোনো উচ্চ মালভূমি কঠিন ও কোমল শিলায় গঠিত হলে বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন আবহবিকার, নদী, বায়ু প্রভৃতির দ্বারা কোমল শিলা অধিক ক্ষয়প্রাপ্ত হয় এবং কঠিন শিলায় গঠিত অংশগুলি উঁচু হয়ে অবস্থান করে। পরবর্তীকালে ক্ষয়প্রাপ্ত উঁচু কোমল শিলার ওপর নদী বিন্যাস গড়ে ওঠে এবং সমগ্র মালভূমিটি নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন হয়ে ব্যবচ্ছিন্ন মালভূমিতে পরিণত হয়। বৈশিষ্ট্য 1 হচ্ছে মালভূমিগুলি প্রাচীন শিলা দ্বারা গঠিত ও খনিজ সমৃদ্ধ হয়। 2 কঠিন শিলাগঠিত অংশগুলির উচ্চতা প্রায় সমান হয়। 3 মালভূমির উচ্চতা ক্রমহ্রাসমান। 4 এই মালভূমির মাঝে ছোট ছোট গম্বুজাকৃতি পাহাড় দেখা যায়। উদাহরণ ছোটনাগপুর মালভূমি, মালনাথ মালভূমি। মহাদেশীয় মালভূমির সংজ্ঞা বিস্তীর্ণ মহাদেশীয় অংশ জুড়ে প্রাচীন শিলায় গঠিত মালভূমিকে মহাদেশীয় মালভূমি বলে। সৃষ্টির কারণ হচ্ছে পাত সংস্থান তত্ত্ব অনুসারে পাত সঞ্চালনের ফলে পৃথিবীর প্রাচীন ভূখণ্ড আঙ্গারা ল্যান্ড আর গন্ডোয়ালা ল্যান্ড ফেটে গিয়ে বিচ্ছিন্ন হয়ে মহাদেশীয় মালভূমি গঠিত হয়। বৈশিষ্ট্য মহাদেশীয় মালভূমি প্রাচীন ভূখণ্ডের অংশ। 1 2 এগুলি প্রাচীন শিলায় গঠিত, তাই একে সিল্ট মালভূমি বলা হয়। 3 এই প্রাচীন শিলা অত্যন্ত কঠিন ও সহজে ক্ষয় হয় না। 4 মালভূমি পৃষ্ঠদেশ ও উপরিভাগ তরঙ্গায়িত। 5 এগুলি খনিজ সম্পদে সমৃদ্ধ। উদাহরণ হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড বিচ্ছিন্ন হয়ে সৃষ্টি হয়েছে দাক্ষিণাত্য মালভূমি, আরবীয় মালভূমি, আফ্রিকা মালভূমি, ব্রাজিল মালভূমি ও পশ্চিম অস্ট্রেলীয় মালভূমি। অন্যান্য মহাদেশীয় মালভূমিগুলির মধ্যে রয়েছে কানাডিয়ান শিল্ড, সাইবেরিয়ান মালভূমি, বাল্টিক মালভূমি প্রভৃতি।